চোখে চোখ রেখে আলতো ঠোঁটে প্রশ্নটা করল মাহাতিম। চৌকির আরামপূর্ণ শয়নে উঠে আসলো সে। প্রশ্নটা শুনেও কিছুক্ষণ চুপ রইল মেহনুর। অনেকক্ষণ কোনো কারণ ছাড়াই নীরব রইল সে। মাহাতিম কিছুটা উজবুক চোখে সরু দৃষ্টিতে তাকালে অদ্ভুত আত্মগর্বের মতো নিঃশ্বাস ছাড়ল মেহনুর। চাপা তেজের সাথে সম্মোহন চাহনিতে বলল, এই তল্লাটে অমন সাহস কারোর হবে না। শুধু কথাটা বলেই থামল মেহনুর। অসম্পূর্ণ কথাটা শোনার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছে মাহাতিম। আনচান মনটা অস্থির হয়ে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। মাহাতিম অমন উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে থাকলে শেষমেশ কিঞ্চিত হাসি দিল মেহনুর। শুধু শব্দটার পরের বাক্য আর সম্পূর্ণ করল না। মাহাতিম প্রচণ্ড অধৈর্য হলেও তাকে গ্রাহ্য করল মেহনুর। সম্পূর্ণ উল্টো ঘুরে বন্ধ জানালা খুলতে গেল। কাঠের মোটা ডাসাটার টানে টান দিতেই খট করে শব্দ হলো। জানালার দুই দাঁড় ধরে যেই দুদিকে টান দেবে সাথে সাথে দু চোখ বন্ধ করে ঠান্ডা স্পর্শে শিউরে উঠল মেহনুর। মাথা থেকে পায়ের নখ পর্যন্ত শিরশির করে উঠল। বুকের পিষ্টনে ধড়াস করে এক ঘা লাগতেই ধুকধুকানি বেড়ে গেল। দাঁতে দাঁত পিষে আড়ষ্ট হলো একটু। জানালাটা থেকে হাত দুটো আপনা আপনি নেমে গেল। চোখ খুলে মাথাটা নুইয়ে দেখল পেটের উপর মাহাতিমের ডান হাতের অস্তিত্ব। 5টা আঙ্গুল যেন খাপে খাপ ফর্সা চামড়ার উপর ডেবে আছে। শক্ত করে পেছন থেকে ডান হাতেই জড়িয়ে ধরেছে। মেহনুর গলাটা ভিজিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে পিছু ঘুরতে চাইল। তাকে বাধা দিয়ে খামচে ধরল হাতটা। সামান্য ব্যথায় চোখ খিচে ফেলল মেহনুর। আস্তে করে সেই হাতের ওপর হাত রাখল সে। খোপাটা ইতিমধ্যে আলগা করে শেষ। এলো চুলগুলো পিঠের ওপর থেকে সরিয়ে বামে ঠেলে দিল। মেহনুরের ডান কাঁধটায় ঠোঁট ছুঁয়ে গাঢ় চাপ বসালো। চোখ বন্ধ রেখেই কাঁধে নরম গালের গায়ে ঠেকিয়ে দিল। নিচু গলায় প্রসন্ন কণ্ঠে বলল, আমি তো জানি আমার ফিরে আসা দামি মানুষটা কষ্ট পাচ্ছে। দিন হোক রাত হোক সে আমার কথা এক মুহূর্তের জন্যও ভোলেনি। মাসের পর মাস দূরে থাকছি, তার অসুস্থতা, তার অসুবিধা, তার হাসির নিচে দুঃখগুলো আমি ভুলবো? এতগুলো দিন পাগলের মতো অপেক্ষা করেছো, আমি কি সেই কথা জানি না? অপেক্ষা করার মতো অসহ্য কষ্ট মানুষের ভেতরটা কিভাবে কুড়ে কুড়ে খায় আমি কি ভুলে গিয়েছি? ওই সৌভিকের মুখে যখন তোমার অবস্থার কথা শুনতাম আমি কি ঠিক থাকতাম? সব কিছু ফেলে চলে আসতে ইচ্ছে করতো মেহনুর, আমি পারতাম না। আমার জীবনের প্রতি কোনো মায়া নেই। যেদিন নিজের হাতে আমার সন্তানের মতো ভাইটাকে দাফন করে আসলাম সেদিন থেকে মায়া চলে গেছে। আমি ফিরলে আমাকে নিয়ে এখন কেউ মাতামাতি করবে না মেহনুর। ওই বাড়িটার আসল আত্মা চলে গেছে। প্রথমে বাবা গেল, একদম মানতে পারিনি, বিশ্বাসই করতে কষ্ট হচ্ছিল। এবার শোকটা কাটাতে গিয়ে জীবনের আসল বাস্তবতা চিনতে শুরু করলাম। ওই বাস্তবতা খুবই জঘন্য ছিল মেহনুর। বাবার মতো অভিভাবক ছাড়া দুনিয়ায় টেকা যায় না। একসময় যার আঙ্গুল ধরে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছি, আজ তার অনুপস্থিতিতে ভেতরটা ছিঁড়ে আসে মেহনুর। এর চেয়ে অসহ্য যন্ত্রণা আমি ট্রেনিংয়ের সময়ও পাইনি। টালমাটাল বৃষ্টির ঝুমঝুম আওয়াজ টিনের ঘরে মুখর। মাটি ভিজে শ্যাওলার সতেজ গন্ধ ছড়িয়ে পড়েছে। গাছের পাতা ধুয়ে কচি পাতার মতো রং নিয়েছে। ঠান্ডা বাতাসে পুরো প্রকৃতি যেন নৃত্যের ভঙ্গিমায় অটল। চোখের গরম পল্লবটা খুলে নাক টানল মেহনুর। জানালাটা খুলতেই ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির ছাঁট ঢুকল। পর্দাটা টেনে দিল সে। ঘরটার ভেতর ঠান্ডা হাওয়ার সাথে ফালি ফালি আলো আসুক। পেটের উপর থেকে থাবার মতো হাতটা সরালো মেহনুর। পুরোপুরি পেছনে ঘুরতেই মানুষটার কাছ ঘেঁষে মুখোমুখি হলো। কখনো যে দৃশ্য মানুষপটে চিন্তা করেনি, ভাবতেও পারেনি দেখতে পাবে। আজ অকল্পনীয় দৃশ্যটা দেখে বুক নিংড়ে ব্যথা হলো মেহনুরের। তীক্ষ্ণ দৃষ্টির চোখজোড়া ঈষৎ লালে পরিণত। পাপড়িগুলোর ভেজার কারণে চকচক দেখাচ্ছে। গলার মাঝামাঝি উঁচু হাড়টা বারবার ঢোকের জন্য উঠানামা করছে। আজ মাহতিম আনসারি করুণভাবে অশ্রুসিক্ত। পরাজিত সৈন্যের মতো মাথা নত হয়ে আছে। আজ মেহনুরের পরিবর্তে তার লাল হয়ে আসা ঠোঁট দুটো কাঁপছে। নত মুখটা দুহাতে ধরে উপরে তুলল মেহনুর। মুখটা কাছে টেনে কপালে, গালে, নাকে চুমু খেলো। ভেজা পাপড়ির উপর অষ্টযুগল ঠেকিয়ে নির্বোধ অশ্রুটা বাধা দিল। গভীর করে দম নিল মাহাতিম। নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে ধাতস্থ হতে লাগলো। মেহনুর গাল ছেড়ে সরল গলায় বলল,
আমার সাধ্য আমার সাধ্য হয়তো এটুকুই। আমি কোনোভাবেই আপনার দুঃখ ঘোচাতে পারবো না। আপনি যেভাবে আমার সমস্যা বুঝতেন, সমাধান করতেন, আমার মধ্যে ওভাবে কিছু করার গুণ নেই। আমার বাবা থাকাও না থাকা সমান। দাদার কাছেই বড় হয়েছি। আপনি যেভাবে দুঃখ পেয়েছেন, আমি আজ পর্যন্ত অমন স্বজন হারানোর দুঃখ পাইনি। শুধু এটুকু জানি, মাহদিকে হারানোর মাহদিকে হারানোর শোক আজও আমি কাটাতে পারিনি। ও আমার চোখের সামনে ভাসে। আমি ওর মুখে ভাত তুলে খাইয়েছি। দম বন্ধ হয়ে আসছিল। নিজের অবাধ অশ্রুকে শান্ত করতে পারছিল না মাহতিম। যে ট্রেনিংয়ের ভূমিতে আবেগ নিয়ন্ত্রণের মন্ত্র মঞ্চস্থ করা হয়েছিল, আজ তা ভেস্তে যাচ্ছে। আঁচলের কোণাটা টেনে চোখ মুছল মেহনুর। পায়ের কাছ থেকে পাতলা কাঁথাটা নিয়ে পুরোপুরি মেলে দিল। জানালার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল মেহনুর। দু হাত দুদিকে মেলে আছে। আশার ইশারা দিয়ে বলল, জান্তব নিষ্ঠুরটাকে বুকে আসার ঘোর আহ্বান জানাচ্ছি। তাকে দু হাতের ভেতর জড়িয়ে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আসুন। থমথমে শীর্ণ মুহূর্তে ফিক করে হেসে ফেলল মাহাতিম। হাসতে হাসতে বলল, তোমার মনে আছে? মেহনুর হ্যাঁ সূচকে মাথা নাড়ালো। মুচকি হাসিতে বলল, আমি আবদারের কথা ভুলি না। বৃষ্টির ঝুমঝুম শব্দের সাথে আরেক দফা হাসল মাহাতিম। চোখে শ্রান্ত মায়া, ঠোঁটে প্রসন্ন হাসি নিয়ে এগিয়ে গেল সে। মেহনুরের বাড়িয়ে দেওয়া হাত যুগল নিজেকে ছেড়ে দিল। দেহের সমস্ত ভর, মনের সমস্ত ক্লান্তিগুলো মেহনুরের শয্যায় সমর্পণ করল। চোখ বন্ধ করে পরম মায়ায় শান্তির নিঃশ্বাস নিল মাহাতিম। পিঠের ব্যথাটা ভুলে গিয়ে আতিশয্য কোমল উষ্ণতায় মন প্রাণ ছেঁকে বিষণ্ণতা বেরিয়ে গেল। মাহাতিমের উদ্যম পিঠটা কাঁথার ছায়াতলে ঢেকে দিল মেহনুর। ঠান্ডা পিঠের ক্ষতস্থান বাদে সর্বত্র ছুঁয়ে ছুঁয়ে দিল। ভেজা ঝলমলে চুলগুলোতে বাঁ হাত রাখল সে। শক্ত করে মাথাটা বুকে চেপে ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়ুন, লম্বা একটা ঘুম দিন। আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। এভাবেই আমার কাছে রেখে দিব। এই বৃষ্টির মধ্যেই ওয়াদা করলাম। কাঁথা সরিয়ে পিঠের ব্যান্ডেজটা দেখছিল মেহনুর। নিবিড় বৃষ্টিতে চুপচাপ ব্যান্ডেজের উপর আঙ্গুল ছুঁয়ে চলছিল। বাঁ হাতের তলায় মাহাতিমের ঘুমন্ত মাথাটা আগলে রেখেছে। মাঝে মাঝে চুলের ফাঁকে আঙ্গুল চালাচ্ছিল সে। ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই মায়াচ্ছন্ন হলো মেহনুর। ঠোঁট নামিয়ে চুলের উপর ছোট্ট ছোঁয়াটা এঁটে দিতেই হঠাৎ ঠক ঠক আওয়াজ হলো। শব্দটা বন্ধ দরজার বাইরে থেকে আসছে। সতর্ক হয়ে দরজার দিকে তাকালো সে। কাঁথা টেনে বুকের উপর ঘুমন্ত মাথাটা ঢেকে দিল মেহনুর। দৃষ্টি সজাগ করে দরজার দিকে তাকিয়ে থাকলে আগন্তুক মেয়েলি কণ্ঠ পাওয়া যায়। দরজাটা খোলতো মেহরুন। কি ঘুমাচ্ছিস? আয় মেহরুন, তোকে ছোট মা খুঁজছে, বাইরে বেরিয়ে আয়। কণ্ঠ শুনে শান্ত হলো মেহনুর। গলাটা শাহনাজের, তার মানে বাড়িতে ডাক এসে পড়েছে। মেহনুর আস্তে আস্তে চোরের মতো নিচু গলায় বলল, বুবু, মাকে বলো আমি এখন যেতে পারবো না। দরজার বাইরে ভ্রু কুঁচকে ফেলল শাহনাজ। এ আবার কেমন কথা? মেহনুর তো এ ধরনের কথার খেলাপ করে না। শাহনাজ চট করে বলে ফেলল, তুই যাবি না কি জন্য? দেখি দরজাটা খুলতো। দরজাটা খুলে তারপর সরাসরি কথা বল। তোর মা তোকে ডাকছে। কথাটা শুনেও ভংচং করছিস। আক্ষেপে ঠোঁট গোল করলো মেহনুর। নিঃশ্বাস ছাড়তে গিয়ে হঠাৎ শুনতে পেল, দাঁড়া, তুই যেহেতু দরজা খুলবি না, আমি জানালা দিয়ে ঢুকবো। তোকে এত বলার। কথা শেষ করার আগেই মাঝপথে থামিয়ে দিল মেহনুর। শাহনাজ ধূপধাপ পায়ে এগিয়ে এসেছে। তাড়াহুড়ো কণ্ঠে নিচু স্বরে বলল মেহনুর, আল্লাহ বুবু, বেশি বেশি করো না। আমি ঘরে একা নই। উনি ঘুমোচ্ছেন, ঘুমোতে দাও। জানালার পর্দা খামচে ধরতেই সেটা ছেড়ে দিল শাহনাজ। আশ্চর্য হয়ে কিছুক্ষণ চুপ মেরে রইল। কি সাংঘাতিক! ভাইয়া তাহলে এসে পড়েছে? কখন আসলো? শাহনাজ তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, ভাইয়া এসেছে? সত্যি? তুই ওনাকে গোয়াল ঘরে ঘুমাতে দিয়েছিস? তুই কি গাধা মেহরুন! এমন ব্যাক্কেলের মতো কাজ করতে পারলি? মেহনুর বিরক্ত হয়ে বলল,
বুবু আস্তে, উনি ঘুমোচ্ছেন, গলা নিচু করো আর বাড়িতে কাউকে বলো না। মেহনুরের কথায় আহাম্মক হয়ে মুখ হাঁ করলো শাহনাজ। অবাক হয়ে বলল, বাড়িতে বলবো না মানে? বুদ্ধির কি মাথা খেয়েছিস? এতদিন পর বাড়ির নাচ জামাই এসেছে আর সে কিনা গোয়াল ঘরে ঘুমাচ্ছে। শাহনাজকে শান্ত করার উদ্দেশ্যে মূল কথায় ফিরল মেহনুর। ভালোভাবে বুঝিয়ে বলল, তোমাকে সব বলবো বুবু, আমাকে একটু সময় দাও। শুধু জেনে রাখো উনি পিঠে ব্যথা পেয়েছেন, ব্যথার ঔষধের ব্যবস্থা করে দাও। আমি ওনাকে বলে কয়ে ঘুমাতে বলেছি, উনি ঘুমোচ্ছেন। তুমি বাড়িতে সবকিছু সামলাও বুবু, এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। জানালার বাইরের সোনালি পর্দার আড়ালে সব শুনল শাহনাজ। সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। মেহনুর এ কথায় খুশি হয়ে পরবর্তী কাজটা দিয়ে ফেলে। আরেকটা কাজ আছে বুবু, তুমি সবার আগে আমার রুমে যাবে। আমার রুমে বড় ব্যাগ খুলে ডান দিকে হাত দেবে। ওখানে 4 নাম্বার শাড়ির নিচে একটা মেরুন রঙের শার্ট পাবে। ওটা একটু এনে দাও বুবু, ওনার শার্টটা বৃষ্টির পানিতে পুরোপুরি ভিজে গেছে। মেহনুরের কথায় রাজি হয়ে সবকিছুর ব্যবস্থা করতে গেল শাহনাজ। বাড়িতে আপাতত কিছুই বলবে না। মেহনুরের কণ্ঠ শুনে বুঝতে পেরেছে জঘন্য কিছুই হয়েছে, যেটা মেহনুর পুরোপুরি চেপে যেতে চাইছে। পিঠে ব্যথা মানে কেমন ব্যথা পেতে পারে একটুখানি আঁচও করল শাহনাজ। মাহাতিমের মতো পোক্ত শরীরের মানুষ কঠিন আঘাত ছাড়া কাবু হওয়ার কথা না। সেলাই দরকার কি না সেটাই এখন ভয়। আকাশের চেহারা আজ বেজায় রুক্ষ। আকাশে তাকিয়ে সময়ের আন্দাজ করা মুশকিল। বৃষ্টি পুরোপুরি কমে গেলেও বাতাসে বৃষ্টির ঘ্রাণ লেগে আছে। উঠোনে জলাবদ্ধ পানি কমতে শুরু করেছে। শাড়িটা একটু উঁচু করে পানি বাঁচিয়ে পা ফেলছে শাহনাজ। কাদায় কিছু কিছু জায়গা পিচ্ছিল হয়ে আছে। শাহনাজ খুব সাবধানে উঠোন মারিয়ে বাড়িতে ঢুকলো। দরজায় দাঁড়িয়ে বালতি ভর্তি পানি থেকে মগ নিয়ে নগ্ন পাটা ধুয়ে ফেলল। আজ শেফালি সুরাইয়া বাড়ি ফিরছে। একটু আগে লোক মারফত খবর পেয়েছে সবাই। একদিকে মাহাতিম ফিরেছে, অপরদিকে ধূর্তের দল ফিরছে। কেমন হাড্ডাহাড্ডি গ্যাঞ্জাম হবে কে জানে। শাহনাজ একটু বিচলিত ভঙ্গিতে সিঁড়ি ধরে নিজের ঘরে ঢুকলো। মা বড় মা বুঝি রান্নাঘরে ব্যস্ত। ঔষধের ঝুলি থেকে নির্দিষ্ট ঔষধ বাছাই করতে মনে পড়ল গতরাত থেকে দাদাজান ফিরেনি। হঠাৎ দাদাজানের কথা মাহাতিমের বেলায় কেন মনে পড়ল বুঝতে পারছে না শাহনাজ। গত পরশু দুপুরবেলায় খুবই অদ্ভুত জিনিস দেখেছে। দাদার ঘরটা শলার ঝাড়ু দিয়ে ঝাড় দিতেই বিছানার তলায় সিগারেটের টুকরো পেয়েছে। তার জানা মতে এ বাড়িতে দাদা তো দূর, কেউই সিগারেট খায় না। তাহলে ওই সিগারেটের টুকরো কোত্থেকে এলো? দ্বিতীয় আরেকটা ব্যাপার ইদানিং স্বচক্ষে দেখতে পাচ্ছে, যা আগে কখনো উদ্ভটভাবে নজরে পড়েনি। মা কিছু একটা নিয়ে প্রচণ্ড অন্যমনস্ক থাকেন। বটিতে সবজি কুটতে গিয়ে বৃদ্ধাঙ্গুল কেটে ফেলেছেন। ঘটনা এখানেই শেষ নয়। যেই ছোট মা বাড়িতে থেকেও না থাকার মতন জীবন গুজরান করলেন, সেই সরল মহিলাও আজকাল কিছু একটা নিয়ে বিরাট চিন্তিত। এর মধ্যে গ্রামে ফিরতে না ফিরতেই মাহাতিম আহত। এসবের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? মস্তিষ্কের বুনন কায়দা বলছে এসব নিছক ঘটনা বই কিছুই নয়। অন্যদিকে মনের অদ্ভুত কানন থেকে সাড়া আসছে এতদিনের শান্ত নিবিড় শৃঙ্খল অরণ্যে গভীর কিছু লুকিয়ে রয়েছে, যা এতদিন খুবই চালাকির সাথে লোকচক্ষুর আড়ালে ছিল। সাবাও কি এসব ব্যাপার ধরতে পেরেছে? ওর পক্ষে না ধরতে পারাই স্বাভাবিক। সাবার মাথায় এত গাজামিল প্যাঁচ বোঝার বুদ্ধি নেই। সাবা চালাক চতুর হলেও জায়গা মতো বুদ্ধি খাটাতে পারে না। ঔষধের পাতা ও শার্ট নিয়ে পুনরায় বাইরের জন্য পা বাড়ালো শাহনাজ। সিঁড়ির শেষ ধাপে পা ফেলতেই মুখোমুখি হলো মায়ের সাথে। সুজলা স্টিলের বলে শাক পাতা নিয়ে মেয়ের দিকে তাকালেন। শাহনাজ চটপট চতুরতার সাথে শার্টটা আঁচলের নিচে লুকিয়ে ফেলল। ঔষধের পাতাটা কোমরের কাছে গুজল। সুজলার দিকে শান্ত ভাব দেখিয়ে বলল, কোথায় যাচ্ছে? সুজলা গুমর ভাব দেখিয়ে বললেন, শাকের বোল নিয়ে কোথায় যাই জানিস না? একটু নিবল শাহনাজ। মায়ের সামনে জুৎসই কথা খুঁজতে গিয়ে মিনমিন সুরে বলল, ওকে ডেকে এসেছি, ও ঘুমাচ্ছে, এজন্য আর ডেকে তুলিনি। তোমার কি হয়েছে মা? সুজলা নাক দিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। দরজার অভিমুখে দৃষ্টি রেখে বলল, আমার কি হবে? কিছু হয়নি। মেহনুর উঠলে ওকে খেতে দিস। ভাতের পাতিল তাকে রাখা আছে। নিচের চুলায়
কাছে খুঁজতে যাবি না। সুজলার গম্ভীর আচরণ সহ্য করাটা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এতটা গম্ভীর অবস্থায় সুজলাকে কখনো দেখেনি শাহনাজ। শাহনাজ চুপচাপ গোয়াল ঘরের কাছে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে পর্দা একটুখানি ফাঁক করে হাত ঢোকালো। হাতের বস্তু দুটো বাড়িয়ে দিতেই ভেতর থেকে হাতে নিল মেহনুর। শাহনাজ চলে যেতেই মেঘলাটে আকাশটা রং পাল্টে সন্ধ্যার আঁচড় ধরল। অসীম লীলার আকাশটার সমস্ত জৌলুস হারিয়ে আধারে ডুবতে লাগলো। নড়ে চড়ে উঠল মাহাতিম। ঘুম ঘুম চোখ মেলে মাথা তুলল একটু। অন্ধকারে সবকিছু ঢাকা পড়লেও একজোড়া প্রসন্ন দৃষ্টি তার দিকে নিবদ্ধ। আচ্ছন্ন নয়নজোড়াকে উপেক্ষা করতে পারল না মাহাতিম। নিদ্রালু চোখে ঘুম মাখা কণ্ঠে বলল, অনেক ঘুমিয়েছি। বালিশে থাকা শ্রান্ত দৃষ্টির মাথাটা আলতো করে ডানে বামে নড়ল। বুঝিয়ে দিল সে অনেক ঘুমায়নি। দু চোখে এখনো ঘুম লেপ্টে আছে, তবুও সেটাকে পাত্তা না দিয়ে উঠতে চাইল মাহাতিম। কিন্তু তখনই বুঝতে পারল তার পিঠের বাঁ দিকটা ব্যথায় অসাড়। কোনো রকম ঔষধ না নেওয়ার জন্য বাঁ হাতটাও এখন ঝিমঝিম করছে। মেহনুর জানালার দিকে হাত বাড়িয়ে পর্দা সরিয়ে দিল। এক ঝাঁক কালো মিশেলের আলো এসে রুমের ভেতর ঢুকলো। মাহাতিম ঘুম নিংড়ানো চোখে পিটপিট করে তাকিয়ে আছে। ওর মতিগতি বোঝার আগেই দু হাতে গাল দুটো আয়ত্ত করলো মেহনুর। মুখটা টেনে একদম কাছে এনে চোখে চোখ ফেলে বলল, আমি সম্পূর্ণ ঘটনা শুনতে চাই, একদম গোড়া থেকে সব শুনবো, বলুন। ঘুম থেকে উঠেই এমন কিছুর মুখোমুখি হতে হবে ভাবতে পারেনি মাহাতিম। ঘুমের তালটা সামলানোর চাইতে ব্যথার তালটা বিষিয়ে দিচ্ছিল। মাহাতিম গলা ভিজিয়ে মেহনুরের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কণ্ঠ অদ্ভুত শোনাচ্ছে। তেজের সাথে বলল মেহনুর। শোনাচ্ছে শোনাক। বিস্ময় ধরতে গিয়ে মুচকি হাসল মাহাতিম। নাকে নাক ঠেকিয়ে দিল। চোখ বন্ধ করে মৃদু কণ্ঠে বলল, অদ্ভুত আচরণ করো না। খুব কাছে টেনেছো, কিন্তু বেশি এক্সেস করলে কন্ট্রোল করা ইম্পসিবল হবে। মাহাতিমের কথায় টনক নড়ল না। যেভাবে ছিল সেভাবেই দু গাল ধরে স্থির রইল মেহনুর। মাহাতিম বারবার ঘুমের রেশের জন্য চোখ বন্ধ করছিল। লম্বা লম্বা পাপড়িগুলোর অদ্ভুত মায়া মেহনুরকে নাড়িয়ে দিচ্ছিল। এত সাহস কখনো দেখায়নি মেহনুর। এভাবে জোর করে মুখটা কাছে টানেনি সে। মাহাতিমের ঘুম ঘুম চোখ, ব্রাশ ছাড়া ঝলমলে চুল, লালচে আভায় মাখামাখি ঠোঁট, সবকিছুই অন্ধকারে মায়া বিকিয়ে চলছিল। জোছনার আদুরে মায়ার মতো স্নিগ্ধ লাগছিল তাকে। এক পশলা বৃষ্টি শেষে ঠান্ডা হাওয়ার মতো কোমল ঠেকছিল। মাহাতিমের ভেতরের অস্তিত্ব যেন স্বচ্ছ আয়নার মতো অনুভব করছিল মেহনুর। এই মাহাতিমকেই সে মনে প্রাণে নিবিড় অঙ্গনে ভালোবেসেছিল। জীবনের সেই প্রথম রিসর্টে পুকুর পাড়ের রাতটা স্মরণে স্পষ্ট ভাসছিল। পরিণীতা বইটা পুড়ে যাওয়ার অভিমানে ঘন জঙ্গলের কাদায় আছড়ে পড়েছিল। কাদায় পা দুটো মাখামাখি হয়ে গেলে ভূতের মতোই উদয় হয় টি শার্ট পরা লোকটা। দীর্ঘকায় লোকটা তার পেশিবহুল হাত দুটো দিয়ে চটাস করে কোলে তুলেছিল। পুকুরের পানি কাদামাখা পা ধুইয়ে দিয়েছিল। কিচ্ছু ভোলেনি মেহনুর। এই স্মৃতিগুলো ভোলা বড় দায়। কালো শাড়ির সাথে পিঠ খোলা লাল ব্লাউজটা কাকতালীয়ভাবে পরতে হয়েছিল। সেদিন আগুন ধরানো সন্ধ্যায় গানটা কি তার জন্য ছিল না? ওই যে মন ভোলানো প্রাণোচ্ছল সুরটা গিটারের তারে তাকে আহ্বান জানিয়েছিল। বলেছিল লাইনে লাইনে তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবুও অল্পেই হারাচ্ছি আবার। আধো অন্ধকারে ঠোঁটে হাসি ফুটল মেহনুরের। অজানা কারণে চোখ ভিজে উঠতেই লালচে রাঙা ঠোঁটের কাছে নিজের অধর এনে রাখল। মনের ভেতর সেই বেদনাদায়ক সুরটা বাজল তখন, অল্পেই হারাচ্ছি আবার। সাথে সাথে অধর যুগল মিলিয়ে দিল মেহনুর। শক্ত করে মাহাতিমের গলা ঝরিয়ে ধরল সে। পিঠের ব্যথায় চোখ খিচুনি দিলেও সামলে নিল মাহাতিম। ভালো হাতটা এগিয়ে মেহনুরের মাথায় স্নেহাস্পর্শ চালালো। বাইরে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। জানালা দিয়ে প্রবেশ করলো বৃষ্টি শেষের হাওয়া। মন মাতানো প্রাকৃতিক নির্যাসে মাটি ভেজা গন্ধ জড়িয়ে আসছিল। মিষ্টি কোনো ফুলের সুবাসে মো মো করছিল আধার। অষ্টসিদ্ধি মুক্ত করে পূর্ণ চোখে তাকালো মাহাতিম। মেহনুরের দিকে তাচ্ছিল্যের ভাব ধরে বলল, আমার মতো ঘুমন্ত ব্যক্তিটাকে দেখে একটুও মায়া দয়া হলো না?
ডিরেক্ট চুমুনে কাউন্টার। আচ্ছা, নিষ্পাপ ঘুমটাকে হত্যা করে ভালো করলে না মেহনুর, কাজটা ঠিক করনি। ঘায়েল সিংহ সুস্থ হলে তোমার যে কি দশা হবে সেটা তুমি। হঠাৎ অদ্ভুতভাবে থেমে গেল মাহাতিম। চৌকিতে জানালার দিকে তাকিয়ে মেহনুরের উপর থেকে সরে গেল সে। এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি চৌকি থেকে নামলো। মেহনুর এহেন কাণ্ড দেখে রীতিমতো অবাক। সে কিছু বলার আগেই নিজের ঠোঁটে আঙ্গুল রাখল মাহাতিম। চুপ থাকার ইশারা করে দ্রুত জানালা বন্ধের ইঙ্গিত দিল সে। মেহনুর উদ্ভ্রান্তের মতো একবার খোলা জানালায় তাকালো, আরেকবার তাকালো মাহাতিমের দিকে। অন্ধকার গোয়াল ঘরের জানালা দিয়ে হঠাৎ পুরুষালী কণ্ঠ শোনা গেল। কয়েক জোড়া পায়ের শব্দ যেন পরিত্যক্ত গোয়ালঘরটার দিকে তীব্র হচ্ছিল। অজানা শঙ্কায় ভীত হলো মেহনুর। কি হচ্ছিল তখন বুঝতে না বুঝতেই একটা পুরুষালী কণ্ঠ দেমাকের সাথে বলল, আপনি চিন্তা করেন না চাচা, শালার চকচককে গাড়ি একেবারে শেষ করে দিছি, খুর দিয়া ভালো মতন ডাবাইয়া দিছি। শালার কলিজাও বহুত বড়, অন্য কেউ হইলে চিক করে দিত। অথচ দেখেন, বিশ্বাস করেন, একটু কইরা আমারেও উল্টা কষানি ঘুষি মারছে। তয় টেনশন নাই, এমন আগুন ধরাইয়া দিছি শালার কোনো চিহ্ন খুঁজা পাইবেন না। আপনারে একেবারে খাটে গ্যারান্টি দিতেছি। তীব্র উৎকণ্ঠায় ঢোক গিলল মেহনুর। ভয়ে শিরদাঁড়া বেয়ে ঘাম চুয়ে নামছে। নৃশংস ঘটনার পরিকল্পনা শুনে মনের ভেতর মাহাতিমকে নিয়ে ভয় ঘিরে ধরল। চোখ তুলে ডানে তাকালো সে। সাথে সাথে মাহাতিমের কবজিটা 5 আঙ্গুলে খাপলে ধরল মেহনুর। বাইরে থেকে এখনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কিন্তু সেগুলো ভাষা ভাষা, পুরোপুরি স্পষ্ট না। ওই কণ্ঠটা বারবার কাউকে চাচা বলে ডেকে যাচ্ছে। মনে হচ্ছে চাচা ডাকা লোকটার কাছে সাফাই দিচ্ছে সে। মেহনুর এবার পুরোপুরি নিশ্চিত মাহাতিমের আহত হওয়ার পেছনে এই দলের কারসাজি আছে। প্রথমে খুরের কথা শুনেছে মেহনুর, আর মাহাতিমের পিঠে ওরকমই নিশানা পেয়েছে সে। মেহনুর চুপ করে পুরো ছকটা ঠান্ডা মাথায় মেলাতে লাগলো। মাহাতিম গাড়ি নিয়ে এই গ্রামে প্রবেশ করেছে। প্রবেশ করতেই তার উপরে অতর্কিত হামলা। সেই হামলার মুখ্য উদ্দেশ্য ছিল তাকে জিন্দা মেরে ফেলা। মাহাতিমও ছেড়ে কথা বলেনি। পাল্টা অ্যাকশন হয়তো সেও নিয়েছে, যার দরুন খুরের আঘাতটা তার পিঠ চিরে দিয়েছে। এরপরের ঘটনা অস্পষ্ট, যেটা এখন মাহাতিমের মুখ থেকেই শুনতে ইচ্ছুক। নিজ বুদ্ধিতে প্রত্যেকটা ঘটনা খাপে খাপে মিলিয়ে ফেলল মেহনুর। এরপর গভীর করে নিঃশ্বাস নিয়ে হাত দুটো মাথায় ওঠালো। লম্বা কেশরাশি দুহাতের দক্ষ কায়দায় খোপা বানিয়ে মাহাতিমের দিকে তাকালো সে। মাহাতিম এখন দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও দরজার দিকে তাকালো। মাহাতিম যে বেঁচে আছে সেটা নিশ্চয় ওই লোকগুলো জানে না। জানলে ব্যাপারটা ভালো হবে না। কিন্তু তাদেরই গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে এবাড়ির নাতজামাইকে মারার প্ল্যান। এত বড় দুঃসাহস কিভাবে হলো জানা নেই, কিন্তু চাচা ডাকার লোকটিকে চেনার আগ্রহ মনের মধ্যে ঝড় তুলেছিল। মেহনুর চৌকি থেকে পা দুটো নিচে ফেলল। দৃষ্টিভঙ্গ হলো মাহাতিমের। সে তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে মেহনুরের দিকে তাকালো। ভ্রু কুঁচকে ফিসফিসিয়ে বলল, কোথায় যাচ্ছ? মাহাতিমের দিকে তাকালো মেহনুর। তার 2 চোখের মণিতে দৃষ্টি রেখে গালে হাত রাখল। নির্বার কণ্ঠে আশ্বস্ত করল, আসছি। গাল ছেড়ে উঠে দাঁড়ালো মেহনুর। গায়ের শাড়িটা ঠিকঠাক করে ধীর পায়ে এগুতে লাগলো। দরজার অনেকটা কাছাকাছি যেতেই হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেল সে। না চাইতেই মুখ ফুসকে আওয়াজটা বেরিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দামাল পায়ে ধূপধাপ কিছু আওয়াজ হলো। প্রথমে কিছু না বুঝলেও শেষে চৈতন্য ফিরে পায়। অমনি দেরি না করে তাড়াতাড়ি দরজা খুলল মেহনুর। ঘুটঘুটে অন্ধকার চিরে কাউকে দেখতে পেল না। কি তাজ্জব ব্যাপার! বাইরে এখন কেউই নেই। কিভাবে সম্ভব এটা? দরজার 2 দাঁড়িয়ে থাকলে হঠাৎ পেছন থেকে বলল মাহাতিম, লাভ নেই, ভেগেছে। মুখ ফেরালো মেহনুর। অন্ধকারে যতদূর বোঝা সম্ভব তাতেই মাহাতিমের অবয়বটা ধরতে পারল। ছোট্ট একটা ঢোক গিলে তার কাছে এগিয়ে গেল সে। মাহাতিম মেঝে থেকে উঠে চৌকিতে বসে পড়ল এবং বলল, শুধু শুধু উঠতে গেলে কেন? পায়ে ব্যথা পেয়েছো না?
মেহনুর কোনো জবাব না দিয়ে শাহনাজের দেয়া শার্টটা বালিশের কাছ থেকে নিল। মেহনুরের হাতে নিজেরই ভালো শার্ট দেখে জিজ্ঞাসু চোখে তাকালো মাহাতিম। সরু চোখে অকপটে বলল, আমার শার্ট এখানে কিভাবে আসলো? প্রশ্ন শুনে শার্টের ডান স্লিভটা এগিয়ে ধরল মেহনুর। স্মিত হেসে বলল, আমার ব্যাগে ছিল, বুবুকে বলে ব্যবস্থা করেছি। চরম আশ্চর্য হয়ে শার্টটা পরে নিল মাহাতিম। স্লিপগুলো গোটাতে গোটাতে গোয়ালঘর থেকে বেরোলো। মেহনুর আগে ভাগে বেরিয়ে গেলেও সে চারপাশে চোখ বুলিয়ে তারপর বেরোলো। উঠোন পেরিয়ে যেতেই অনেকগুলো জুতোর ছাপ দেখতে পেল সে। অন্ধকারে কাদামাটিতে খোদাই হয়ে আছে। হান্নান শেখ হয়তো বুঝতে পারেনি গোয়ালঘরে মেহনুর আছে, এজন্য দলবল নিয়ে রাতের অন্ধকারে একটুখানি ঢু মারতে এসেছিলেন, কিন্তু বেখাপ্পা কায়দায় ফেঁসে যাওয়ার আগেই সটকে পড়েছেন। 3টি সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতেই মাহাতিম একটু ভদ্রস্থ ভাব ধারণ করল। মুখের উপর থেকে ক্লান্তির ছাপ উঠিয়ে গম্ভীরতার মুখোশ বসালো। সিঁড়ি ডিঙিয়ে সেই পুরনো স্মৃতিকে সতেজ করে মোল্লাবাড়িতে ঢুকলো মাহাতিম। আজ এই বাড়িতে তার জুৎসই অধিকার আছে। তার চিরসঙ্গিনী, তার একমাত্র স্ত্রী, এই বাড়ির এক টুকরো প্রাণ। ঢুকতে ঢুকতে সেদিনকার স্মৃতিগুলো মনে করতে লাগলো মাহাতিম। তার মায়ের টানাটানিতে ফেঁসে এই বাড়িতে বেড়াতে এসেছিল সে, অথচ ভাগ্যের কি নির্মম খেলা, আজ এই বাড়ি, এই পরিবেশ তার একটু অপরিচিত নয়। তার জীবনকে পাল্টে দিয়ে সমস্ত গোলকধাঁধা এখানেই জট খুলে বসে আছে। জীবন কত রহস্যময়, পৃথিবী কেমন কুহেলি নিকাবে ঢেকে আছে, ভাবতেও নিজের কাছে অদ্ভুত লাগে। প্রবেশ করেই মুখোমুখি হলো মাহমুদার সাথে, এরপর সুজলা, সবশেষে সাবার সাথে। 3জনই প্রফুল্ল চিত্তে গ্রহণ করল মাহাতিমকে। মাহাতিমের গভীর দৃষ্টি থেকে সুজলার অন্যমনস্ক ভাবটা আড়াল হতে পারল না। মাহমুদার ব্যাপারটাও কিঞ্চিত উদ্ভট লাগছে। সবার সাথেই সহজ বিচরণ এবং পিঠের ব্যথাকে অগ্রাহ্য করে মেহনুরের রুমে ঢুকলো। রুম খালি, মেহনুর নেই। সিলিংয়ের ফ্যান চলছে, এনার্জি বাল্বের সাদা আলোয় চতুর্দিক পরিচ্ছন্ন লাগছে। কোমর থেকে বেল্ট খুলে বিছানায় রাখলো। একটা পা বিছানায় তুলে মোজার কাছ থেকে পিস্তল বের করলো। প্যান্টের পকেট থেকে সদ্য কেনা নতুন একটা সিম ও ফোনটা বের করে বিছানায় বসলো মাহাতিম। একটু পরই দরজা দিয়ে প্রবেশ করলো মেহনুর। হাতে প্লেটের উপর প্লেট ঢেকে মাহাতিমের কাছে এসে বসলো। গোল প্লেটটা সরিয়ে ফেলতেই 1 প্লেট খাবার দেখা গেল। গরম ভাতগুলো যেন এইমাত্র চুলা থেকে নেমেছে। একপাশে দেখা যাচ্ছে 4টে গোল গোল ডালের বড়া, একটু লালচে রঙের শুটকি ভর্তা, 1 পিস সর্ষে মাখানো ইলিশ। প্লেটের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো মাহাতিম। মেহনুরের দিকে চোখ তুলে বলল, খাবারগুলো মিস করতাম। ওখানে যদি পোলাও কোরমাও দিত, বাড়িতে খাওয়ার মতো স্বাদ পেতাম না। লাল লাল শুটকি ভর্তায় গরম ভাত মাখাতে হাত জ্বলছিল, তবুও ফু দিতে দিতে ফ্যানের বাতাসে 1 লোকমা মাখালো মেহনুর। মাহাতিমের ঠোঁটের কাছে ধরতেই প্রথম প্রশ্নটা করলো, খাওয়ার সময় মিথ্যে বলতে নেই, এখন বলুন কি হয়েছিল তখন? পিঠে খুরের আঘাত কিভাবে পেলেন? মুখে খাবার নিয়ে চিবোতে লাগলো মাহাতিম। চোখ নিচু করে বলল, ওই লোকটার শুনেও মুভির ক্লাইম্যাক্স বুঝুনি? 2 ভ্রু এক করে প্রশ্ন করলো মেহনুর। মানে? খুবই স্বাভাবিক ভঙ্গিতে খাবার চিবাচ্ছিল মাহাতিম। খাবারটা গিলে এবার সোজাসুজি মেহনুরের দিকে তাকালো। গম্ভীর চাহনিতে চোয়াল শক্ত করে বলল, আমি গতকাল এসেছি, আজ নই। কথাটার মানে বুঝতে পারছো? ক্রমশ ভাতের উপর আঙ্গুল থেমে গেল। হতভম্ব দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো মেহনুর। উদ্বিগ্ন কণ্ঠে টেনে টেনে বলল, মানে কি? আরও গম্ভীর হলো মাহাতিম। যদি ওই কথাগুলো শুনে থাকে তাহলে এরকম বেকুবের মতো মানে করতো না। তার মানে মেহনুর কিছুই বোঝেনি। মাহাতিম বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে ঘটনাবলী বলতে শুরু করলো। এখানে গতকাল সন্ধ্যায় পৌঁছেছি, আজকে পৌঁছায়নি। সঙ্গে আমার ডিপার্টমেন্টের গাড়ি আর সালেহ ছিল। দোমান পার্সোনাল ছুটিতে ছিল, এজন্য সালেহকে সঙ্গে এনেছিলাম। তোমাদের বউবাজারের কাছে থেকে কেউ আমাদের ফলো করছিল। নোটস ডাউন, তাদের আমি চিনি না। আমার টার্গেট ছিল গাড়ি ফিরিয়ে বউবাজারে নেমে যাব, এরপর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে হেঁটেই বাড়ি পৌঁছাবো। চান্সটা আর পাইনি। পেছন থেকে 4টা বাইক কোনো কারণ ছাড়াই লেগে পড়লো। তোমাদের ওই বাসঝাড়ের শর্টকাট রাস্তাটা চিনো না? ওখানে সন্ধ্যা নামলে অটোমেটিক নির্জন হয়ে যায়, মানুষ থাকে না। ওখানে গাড়ি আসতেই পেছনের গ্লাসটা হক স্টিক দিয়ে গুড়িয়ে দিল। এক মুহূর্তে ভেবেছিলাম ডিরেক্ট শুনতে নামবো, পরে গ্রাম্য এলাকা ভেবে থেমে গেলাম। সালেহ থামিনি, এক হাতে স্টিয়ারিং ধরে অমনি রিভলভার বের করলো।
আমি ওকে গুলি চালাতে নিষেধ করলাম। ততক্ষণে আমার ডানে বামে হক স্টিক মেরে কাজ গুড়িয়ে শেষ।